আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকেই শুনছেন, আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম আমি আহমেদ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় লিসেনার, আজকে আবারও আপনাদের জন্য আরও একটি ভৌতিক ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের মনে এক অন্যরকম ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে। প্রিয় লিসেনার, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন, কেননা আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হচ্ছি। প্রিয় লিসেনার, এই ঘটনাটিকে কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর কথা বাড়াবো না, চলুন ঘটনা শুরু করি। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক দাদার কাছ থেকে। সঙ্গত কারণে দাদার নামটা শেয়ার করতে পারছি না, তবে উনি একজন সম্মানিত লোক ছিলেন আমাদের এলাকার। সেই সময় আমাদের ছোট্ট একটা চায়ের দোকান ছিল। মূলত আব্বুই এই চায়ের দোকানটা চালাতো, তবে আমিও মাঝে মাঝে গিয়ে বসতাম। তো এমনই একদিন দুপুরের সময়, বেলা আনুমানিক 12টা হবে, এই সময় আমি চায়ের দোকানে বসেছিলাম। আমার আব্বু বাড়িতে আসছিল খাওয়া দাওয়া খাওয়ার জন্য। তো সেই সময় ওই দাদা আমাদের দোকানে আসলো। ওনার একটা নরবরে স্কুটি ছিল, উনি সবসময় ওই স্কুটিটা দিয়েই চলাচল করতেন। তো ওই স্কুটিটা চালিয়ে আমাদের দোকানে আসলেন, এসে চা পান খেলেন, তারপরে দোকানে বসে থাকলেন। তো বসে বসে নানা ধরনের কথা হচ্ছিল। এক পর্যায়ে আমি দাদার কাছে জিজ্ঞেস করলাম, দাদা, আপনার জীবনে কি কোনো ভৌতিক ঘটনা আছে? আমার আবার ছোটবেলা থেকে এই সমস্ত ঘটনা শুনতে অনেক ভালো লাগে। নানা নানির মুখ থেকে অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছি, আর এই কারণে যখনই কারোর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক জমে ওঠে, তার কাছ থেকে আমি নানা ধরনের গল্প শোনার জন্য বায়না ধরতাম। তো তেমনই সেই দাদার কাছেও আমি আবদার রাখলাম একটা ভৌতিক ঘটনা শোনানোর জন্য। তখন দাদা বলতে শুরু করলো ওনার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। দাদার বয়স তখন আনুমানিক 20 কি 22 হবে। তখনও পর্যন্ত দাদা বিয়ে করে নাই। বলে রাখা ভালো, দাদার বাবা ছিলেন একজন কৃষক। উনি কৃষি কাজ করতেন, আবার পাশাপাশি ধানের মৌসুমে মানুষের জমিতে পানি দিতেন। ওনার একটা স্যালো মেশিন ছিল, সেই আমলে একটা স্যালো মেশিন উনি কিনেছিলেন। আর এই স্যালো মেশিন দিয়েই উনি ডিপ কলের মাধ্যমে মানুষের জমিতে পানি দিতেন। আর এই দাদা যখন বড় হয়ে গেছে, তখন থেকে এই পানি দেওয়ার কাজটা এই দাদাই দেখাশোনা করে। মূলত এই পানি দেওয়ার মৌসুমটা যখন আসে, তখন দাদা আর বাড়িতে থাকে না। ওই বিলের মাঝে ছোট্ট একটা টং ঘর আছে, যেখানে ওই যে স্যালো মেশিন দিয়ে পানি তোলা হয় ডিপ কল, সেইখানে ছোট্ট একটা টং ঘর বানিয়ে ওইখানেই থাকেন। দাদার ওইখানে রাতে থাকার কারণ হলো, প্রথমত যদি রাতের বেলা মেশিনটা কেউ চুরি করে নিয়ে যায়, আর দ্বিতীয়ত অনেক সময় পানি দিতে দিতে অনেক রাত হয়ে যায়। এই কারণে দাদা আর ওইখান থেকে ফিরে আসে না, ওইখানেই থেকে যায়। তো দাদা ওইখানেই থাকতেন। প্রতিদিন রাতের খাওয়া দাওয়া শেষ করে ওই মেশিনের ঘরে চলে আসতেন। দাদার বাড়ি থেকে ওই মেশিন ঘরে যেতে প্রায় 40-45 মিনিট সময় লাগতো। তো একদিন দাদা রাতের খাওয়া দাওয়া শেষ করে সেই শ্যালো মেশিনের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। তার হাতে ছোট্ট একটা হারিকেন ছিল, আর এক হাতে বাঁশের একটা লাঠি। উনি লাঠিটা নিছেন যাতে কোনো শিয়াল বা অন্য কোনো জন্তু আক্রমণ না করতে পারে, আর হারিকেন নিছেন যাতে রাস্তায় পথিমধ্যে সাপের কোনো সমস্যা না হয়। তো হাঁটতে হাঁটতে ওনাদের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট পরে একটা বট গাছ আছে রাস্তার এক পাশে, বিশাল এক বট গাছ। এই বট গাছের নিচে আবার একটা মাচা পেতে রাখা আছে। গ্রামের মানুষজন অনেক সময় এই বট গাছের নিচে এসে দিনের বেলায় বিশ্রাম নেয়। বট গাছের শীতল ছায়ায় সবাই সবার শরীরটাকে আরাম দেয়। যখন দাদা ওই বট গাছের নিচে এসে পৌঁছালেন, তখন ওই বট গাছের মাচার মধ্যে বসা একটা বৃদ্ধ লোক দেখতে পেলেন। যেহেতু ওই মাচাটা একদম রাস্তার সাথেই লাগোয়া, এই কারণে খুব স্পষ্টই দেখা যাচ্ছে। আর কাছাকাছি আসতেই ওই লোকটাকে ভালো করে যখন দাদা লক্ষ্য করছেন যে এটা কে, এটা কোনো পরিচিত মানুষ নাকি, তখন দেখতে পারে এটা না অপরিচিত একটা মানুষ। তখন এরই মাঝে ওই বৃদ্ধ লোকটা দাদাকে সালাম দিয়ে ওঠে। দাদা কিছুটা লজ্জায় পড়ে গেল। বৃদ্ধটার সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করে, মুরব্বি, আপনার কি অসুস্থ লাগতেছে, শরীর খারাপ, আপনি কোথায় যাবেন? তখন ওই মুরব্বি বলে, বাপরে, আমি একজন মুসাফির মানুষ, পাশের গ্রামেই আমার মেয়ের বাড়ি। তো বিকাল দিকে আমার শরীরটা একটু ক্লান্তি লাগাতে এই বটগাছের নিচে বসছি, কখন যে ঘুমায় গেছি এটা আমি নিজেও জানি না। এখন ঘুম থেকে উঠে দেখে অনেক রাত, তবে এখন শরীরটা একটু ভালো লাগলো, পেটে খুব ক্ষুধা লাগছে, আমাকে কি দুয়ে খাবার ব্যবস্থা করে দিতে পারবি? দাদা লোকটার মুখে এই কথা শুনে বললেন যে, খাবার খাবেন? তাহলে চলেন আমার সাথে বাড়িতে চলেন। লোকটা তখন অস্বীকার করে বলল, না, তুই যদি এখানে নিয়ে আসিস, এখান থেকে খেয়ে আমি আমার মেয়ের বাড়ির দিকে রওনা দিব, কেননা আমার মেয়ের বাড়িতে যেতে হবে। আমি আগে থেকে খবর দিয়ে রাখছি
তারা না হয় আবার চিন্তা করবে। দাদা লোকটার মুখে এই কথা শুনে তখন লোকটাকে ওইখানে বসে থাকতে বললেন এবং দাদা ওই জমির ওদিকে না গিয়ে আবার উল্টো বাড়ির দিকে চলে আসলেন। বাড়িতে এসে উনি ওনার মাকে ডেকে তুললেন। ওনার মা ওনাকে দেখে বললেন, বাবা কিরে আবার ফিরে আসলি? তখন দাদা বললে যে এরকম এরকম রাস্তার মাঝে একটা লোক দেখে হয়েছে, উনি খাবার খাওয়ার কথা বলছে, ওনাকে ওইখানে বসায় রাখছি। তখন দাদার মা ওনাকে বললে, তুমি তাহলে বাড়িতে নিয়ে আসতা, ওইখানে কেন বসায় রাখলা? তখন দাদা বলে যে লোকটা আসবে না, তুমি ঘরে যা আছে তাই দাও। দাদার মা ওনাকে বললেন, ঘরে তো বাবা ভাত নাই, ভাত তো আমরা সবাই খেয়ে শেষ করে ফেলছি, এখন কি করণীয়? রান্না বাড়া করতে গেলেও তো অনেক দেরি হয়ে যাবে। তখন দাদা বলে যে ঘরে যা আছে তাই দাও, মুড়ি গুড় চিড়া যা আছে তাই দাও। দাদার মা তখন ছোট্ট একটা পাত্রে করে কিছু মুড়ি আর গুড় নিয়ে আসলেন আর ছোট্ট একটা ঘটিতে করে একটু পানি নিয়ে আসলেন। এটাই দাদার কাছে দিলেন যে এটাই নিয়ে দাও লোকটাকে, খেয়ে দে উনি একটু চাঙ্গা হোক। তো দাদা ওইটা নিয়ে রওনা করলেন। হাঁটতে হাঁটতে যখন আবার সেই বট গাছের ওইখানে গেলেন তখন দেখলেন যে ওইখানে আর কোনো মানুষই নাই। দাদা আশেপাশে এদিক ওদিক খোঁজ করলেন অনেকক্ষণ, কিন্তু কোনো মানুষের চিহ্নই উনি পেলেন না। তখন দাদা বুঝলেন যে হয়তো লোকটা এখানে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, রাস্তাও তো কম না, অনেক সময় লাগছে, আধা ঘন্টার উপরে লেগে গেছে, এই কারণে মনে হয় লোকটা চলে গেছে। দাদা এই চিন্তা করে ওই সেলো মেশিনের ঘরের দিকে আবার রওনা শুরু করলেন। এরপরে ওই রাতের মতো সবার জমিনের সিরিয়াল শেষ করে উনি ওইখানে ঘুমায় পড়লেন। ওই রাতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাই। তো এইভাবে প্রায় আরো কিছুদিন কেটে যায়। তো দাদা তো প্রতি রাতে ওইখানে ঘুমান। এক রাতে হয় কি, উনি ওই স্যালো মেশিনের ঘরে শুয়ে আছেন, তবে মাঝরাতে উনি কিছু শব্দ শুনতে পান। বাহির থেকে খিলখিল খিলখিল করে হাসির শব্দ ভেসে আসছে আর পানির ঝাপটা ঝাপটির শব্দ ভেসে আসছে। মূলত এই শব্দেই ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যখন বুঝতে পারেন যে উনি আসলে কোনো স্বপ্ন দেখছেন না, আসলে এরকম ঘটনা ঘটছে, তখন উনি বাহির দেখার চেষ্টা করেন। ঘরের ভিতর থেকেই বেড়ার ফাঁক দিয়ে উনি আলতো করে চোখ রাখেন। উনি যেই দৃশ্যটা দেখেন এইটা দেখে উনি রীতিমতো অবাক হয়ে যান। উনি দেখতে পান যেইখানে সেলো মেশিনের পানিটা গিয়ে পরে ওইখানে একটা হাউস করা আছে, পাকা হাউস। সেই হাউজের মাঝে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা একে অপরের দিকে পানি ছুঁড়ে মারছে আর খিলখিল করে হেসে তারা পানি দিয়ে খেলা করছে। আর এই বাচ্চাগুলো কোনো স্বাভাবিক বাচ্চার মতো না। এই বাচ্চাগুলোর পরনে এক অদ্ভুত রকমের পোশাক। এই পোশাকগুলা আকাশে চাঁদের আলোয় চিকচিক চিকচিক করছে। আর সেই সাথে ওই জায়গাটাও জানি কিরকম এক অদ্ভুত রকমের উজ্জ্বল হয়ে আছে। আর এই বাচ্চাগুলোর শরীর থেকেও এক অন্যরকম আলো বের হচ্ছে। এইটা দেখে দাদা কিছুটা ঘাবড়ে যান। উনি চিন্তা করেন, এই গভীর রাতে এখানে গ্রামের কোনো বাচ্চা তো অবশ্যই আসবে না, অবশ্যই এটা কোনো অতিপ্রাকৃত বিষয়, আর এগুলা কোনো মানুষই নয়। এটা যখন দাদা বুঝতে পারেন তখন উনি আবার আলতো করে যেভাবে নিশ্চুপে এটা দেখতে আসছিলেন সেইভাবে বিছানায় গিয়ে শুয়ে পড়েন। দাদা চিন্তা করলেন উনি যেই জিনিসটা দেখে ফেলছেন এটা কোনোভাবে তাদেরকে বুঝতে দিলে হবে না, তাহলে দাদার কোনো ক্ষতি করবে। এই চিন্তা করেই মূলত দাদা আবার আস্তে করে গিয়ে শুয়ে পড়লেন। যদিও ওনার একটু ভয় লাগছিল, তারপরও কি করার, এখন বাইরে বের হলে যদি ওনার আরও ক্ষতি হয়, এই কারণে উনি আর বাইরেও বের হলেন না, কোনো শব্দও করলেন না। তো ওই রাতে যথারীতি দাদা আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন দেখেন সব কিছু স্বাভাবিক। সারাদিনের কাজের চাপে দাদা কিন্তু ওই বিষয়টা একদম বেমালুম ভুলেই গেছিলেন। তো এর পরের দিন রাতে যখন দাদা আবার ওইখানে ঘুমান, সেই রাতে আবার একই রকম শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি আজকেও সেই একই রকমভাবে নিশ্চুপ হয়ে বেড়াটা কিছু ফাঁক করে উনি একই দৃশ্য দেখলেন। উনি আজকে ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন প্রায় 4-5টা বাচ্চা, বয়স 5 থেকে 7 বছরের মধ্যে হবে, আর প্রত্যেকটাই মেয়ে বাচ্চা। আর দাদার কাছে মনে হয় এমন বাচ্চা তাদের গ্রামেই কেন, আশেপাশের আরো 2-3 গ্রামেও দেখছেন বলে দাদার মনে পড়ে না। তো এরপরে দাদা বেশ কিছুক্ষণ এই দৃশ্য দেখে আবার আস্তে করে গিয়ে বিছানায় শুয়ে পড়েন। এরপরে দাদা কখন ঘুমিয়ে গেলেন এটা দাদা নিজেও জানে না। পরের দিন সকালবেলা আবার সেই কাজের চাপ, তবে আজকে আর এই বিষয়টা দাদা ভুলে যান নাই। আজকে যখন বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে দাদা ফ্রেশ ট্রেশ হয়ে মাগরিবের সময় মসজিদে যান। মসজিদের ইমাম সাহেবের কাছে এই বিষয়টা খুলে বলবেন, কিন্তু দাদা মসজিদে গিয়ে দেখলেন মসজিদ ইমাম সাহেব উপস্থিত নেন। আজকে মুয়াজ্জিন সাহেব নামাজ পড়েছে, আর ইমাম সাহেব নাকি ওনার দেশের বাড়িতে গেছেন। ওনার মা নাকি খুব অসুস্থ, এই কারণে কয়েকদিনের জন্য ছুটিতে গেছেন, আগামী কয়েকদিন ইমাম সাহেব আসবেন না। এটা শুনে দাদা মুয়াজ্জিনকে আর কিছু বললেন না, উনি বাড়িতে চলে আসলেন। এরপরে যথারীতি রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার সেই সেলো মেশিনের ঘরে চলে গেলেন।
ওই রাতও এরকম একই ধরনের দৃশ্য দেখতে পেলেন। পরপর প্রায় 7 দিন একই রকমের দৃশ্য দাদা ওইখানে দেখেন। 7 দিন বলতে রাতে আর কি, রাতে এই দৃশ্যগুলো দেখেন। এই কয়েকদিনের ভিতরে কিন্তু দাদার ভয় অনেকটাই কেটে গেছে, আর দাদা এটাতে মোটামুটি একটা অভ্যস্ত হয়ে গেছেন। দাদাও নিজেকে খুব সতর্ক রাখছেন যাতে ওই জিনিসগুলো বুঝতে না পারে দাদা তাদেরকে দেখে ফেলছেন, এভাবেই দাদা থাকছেন। তো এরপরে যখন আর আসে না তখন দাদা ভাবলেন যে হয়তো বা আর আসবে না। তো এভাবেই সময় কাটতে লাগলো। দাদা কিন্তু ওই বিষয়টা একদমই বেমালুম ভুলে গেলেন। এভাবে প্রায় মাসখানেক সময় কেটে গেল। মাসখানেক পরে আবার একই দৃশ্য, এক রাতে খিলখিল খিলখিল হাসির শব্দ আর পানির ঝাপটা ঝাপটি। দাদা বুঝতে পারলেন যে ওই জিনিসগুলাই আসছে। দাদা আর উঠলেন না বিছানা থেকে। ওনার মনে এখন আর এই সমস্ত বিষয়ে ভয় কাজ করে না, ভয় অনেকটাই কেটে গেছে। তো যাই হোক, এভাবেই চলতে থাকে। তো এখন জমিতে পানি দেওয়ার চাপও কমে আসছে। এখন শুধু সময় মতো, নির্ধারিত সময় মতো কিছুদিন পর পর পানি দিতে হয়। তো এর মাঝে কাজেরও অনেক চাপ কমে আসছে। তো এই কারণে দাদা একদিন বিকালে চায়ের দোকানে আড্ডায় যান। চায়ের দোকানে আড্ডায় গিয়ে যখন আড্ডাতে জমে ওঠেন তখন এক পর্যায়ে কথা বলতে বলতে এই জিন ভূতের প্রসঙ্গ উঠে আসে। তখন দাদা মুখ ফসকে ওনার এই ঘটনাটা ওইখানে বলে বসেন। যদিও দাদা ওইখানে মুখ ফসকে বলে ফেলছেন, কিন্তু পুরো বিষয়টা উনি বলে নাই। এরপরে উনি কাটিয়ে নিয়ে স্বাভাবিকভাবে বলছেন যে ওইখানে রাতের বেলা হাসির শব্দ শুনতে পায়, পানির ঝাপটাঝাপটি শুনতে পায়, এই বলে কথাটাকে কাটিয়ে নিয়ে আসেন। কিন্তু দাদার এই কথাটা ওনার এক বন্ধু খুবই গুরুত্ব সহকারে নেয়। পরবর্তী সময় দাদার কাছে এসে জিজ্ঞেস করে যে কি দেখো রাতের বেলা তুই এখানে। তখন দাদা প্রথম অবস্থায় বলতে চায় না, কিন্তু ওই বন্ধুটা ওনাকে খুব ভয় দেখাতে থাকে যে তুই এইসব বিষয় নিজের ভিতরে রাখলে তোর একটা ক্ষতি হয়ে যাবে বড়, একা একা এখানে থাকস, কোন দিন জানি তোর কোন একটা বিপদ ঘটে আসে, আর তুই যদি আমাকে বলিস তাহলে আমি আমার দাদা শ্বশুরের কাছ থেকে এই সমস্যার একটা সমাধান নিয়ে আসবো। দাদার এই বন্ধুর দাদা শ্বশুর আবার একজন ভালো কবিরাজ ছিলেন। উনি আশেপাশে 2-3 গ্রামে পরিচিত ওনার নাম। তো এই কারণে দাদা তখন চিন্তা করলেন যে ঠিকই। তখন দাদা তার বন্ধুকে সমস্ত বিষয় খুলে বললেন। বন্ধু তখন দাদাকে আশ্বাস করলেন যে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি 2-1 দিনের ভিতর শ্বশুরবাড়ি গিয়ে এই সমস্যার একটা সমাধান নিয়ে আসবো। তো এরপরে প্রায় 6-7 দিন কেটে যায়, কিন্তু দাদার বন্ধু আর দাদার সাথে দেখা করে না। তো এরই মাঝে আরও কয়েকদিন কেটে যায়, প্রায় 1-1.5 মাস কেটে যায়। তো এক রাতে দাদা সেলো মেশিন ঘরে ঘুমায় আছেন, তবে মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যায় আজকে এক অন্যরকম কারণে। বাহির থেকে অনেক চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছে, অনেক আর্তনাদ ভেসে আসছে, আবার কিছুক্ষণ পরে পরে এক বজ্র কণ্ঠের ধমক ভেসে আসছে। দাদা তখন খুব ঘাবড়ে যান যে আসলে বিষয়টা কি হচ্ছে, ওনার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে না তো। এই চিন্তা করে দাদা তার সামনের দিকের ওই পাটকড়ির বেড়াটা কিছুটা ফাঁক করে সামনের দিকে তাকালেন। ওই সামনে ছোট্ট একটা জমি আবার ফাঁকার মতো ছিল, ওই জমিটা একটু উঁচু টাইপের। এই কারণে ওইখানে ধান খেতি করে নাই, এখানে অন্য কিছু আবাদি করছিল, কিন্তু বর্তমানে এখানে আর কোনো কিছু চাষ নাই। তো এই কারণে ওই জমিটা একদম খালি আছে। ওই জমির দিকে ওনার চোখ গেল। প্রথমেই ওই দিকে একটা আগুনের কুণ্ডুলির দিকে ওনার চোখ গেল, আর এই আগুনের কুণ্ডুলির সামনে একটা বৃদ্ধ লোক বসে আছে, আর দূরে একটা জায়গায় ওই বাচ্চাগুলো ছটফট ছটফট করছে। যখনই একটা নির্দিষ্ট জায়গার কাছে যাচ্ছে তখনই মনে হচ্ছে বিদ্যুৎ স্পষ্ট হলে যেরকম দূরে ছিটকে মারে মানুষকে, এইভাবে ওই বাচ্চাগুলো ছিটকে দূরে পড়ে যাচ্ছে। আর তখন বাচ্চাগুলো চিৎকার আর্তনাদ করে কান্নাকাটি করছে, আর কি যেন বলছে। এই ভাষা দাদার কোনোভাবেই বুঝে আসে নাই, কারণ এরকম ভাষা আগে কখনো দাদা শুনে নাই। এরই মাঝে দাদা আরেকটা বিষয় লক্ষ্য করেন। উনি এই জিনিসটা দেখে ওনার নিজেকে আর ধরে রাখতে পারে নাই। উনি দেখেন ওনার ওই বন্ধুটা, যে বন্ধুটা ওনার কাছ থেকে নানা ধরনের তথ্য নিয়েছিল, ওনাকে নানা ধরনের ভয়ভীতি দেখেছিল, ওই বন্ধুটা হাতে একটা চাবুকের মতো কোনো একটা জিনিস নিয়ে ওই বাচ্চাগুলাকে ওই জিনিসটা দিয়ে সজোরে আঘাত করছে, আর কি যেন দিতে বলছে। এই বিষয়টা দাদা বুঝতে পারেন যে ওই বন্ধুটা কোনো একটা কিছু চাইছে ওই বাচ্চাদের কাছ থেকে, কিন্তু ওই বাচ্চাগুলো কোনোভাবে ওই জিনিসটা দিবে না। দাদা যখন এই দৃশ্যটা দেখলেন ওই বন্ধুটা ওই বাচ্চাগুলোর উপরে খুবই অমানসিক নির্যাতন চালাচ্ছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। উনি ঘর থেকে বের হয়ে যান। ঘর থেকে বের হয়ে যখনই ওই দিকে যাবেন তখনই পানির ক্যানালের সাথে উনি হোঁচট খেয়ে পড়ে যায়। যখনই হোঁচট খেয়ে পড়ে যায় একটা শব্দ হয়, আর এই শব্দে ওইখানকার সবাই মনে হলো দাদার দিকে তাকালো। এত সময় কিন্তু দাদাকে তারা লক্ষ্য করে নাই, এই প্রথম সবাই একসাথে দাদার দিকে তাকালো। দাদা তখন দেখলো যে ওই বন্ধুটার হাতে একটা চাবুকের মতো কিছু আছে।
আর দূরে সেই বন্ধুরই দাদা শ্বশুর আগুনের কুণ্ডুলির সাথে বসে একটা কি যেন মন্ত্র পড়ে ওইখানে কি যেন দিচ্ছে। এইটা দেখে দাদা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। যদিও বা উনি খুব ব্যথা পেয়েছেন, কিন্তু এরপরও উনি ওইখান থেকে উঠে এক দৌড়ে, এই তোরা কি করতেছ এখানে, হ্যাঁ তোরা কি করস, এই বাচ্চাগুলোর এখানে কি করতেছ, এই বলে উনি দৌড়ে ওইখানে জমিটার দিকে চলে যেতে থাকেন। তখন দাদার বন্ধু ওনাকে জোরে চিৎকার করে বলে, এখানে আসিস না রে, এখানে আসিস না, এখানে আসলে বিপদে পড়বি। কিন্তু দাদা তাদের কোনো কথা পাত্তা দেয় নাই। দাদা এক দৌড়ে সেই জমির কাছে চলে যান এবং দেখতে পান যে যেই জায়গায় বাচ্চাগুলো বন্দি হয়ে আছে ওই জায়গায় একটা গোল বৃত্ত করা, আর এই বৃত্তটা চুলের বেনি দিয়ে করা, মানে চুল দিয়ে বেনি পাকানো হয়েছে, আর এই বেনিটাই বৃত্তর মতো করে রাখছে, আর এই বৃত্তর ভিতরে বাচ্চাগুলা বন্দি। আর দাদার বন্ধুর হাতে যেই চাবুকটা দেখছিল এইটাও একটা চুলের চাবুক, এইটা দিয়ে ওই বাচ্চাগুলাকে আঘাত করছে। আর দাদা তখন এক দৌড়ে গিয়ে ওই চুলের বেনিটাকে উনি উঠিয়ে ফেলেন জমিন থেকে। যখনই উঠিয়ে ফেলেন তখন ওই বাচ্চাগুলো মনে হলো তীব্র গতিতে আলোক ছটার মতো ওই বৃত্ত থেকে বের হয়ে সাই সাই করে আকাশের দিকে সব উড়ে গেল একদম চোখের পলকে। এইটা দেখে ওই বন্ধু তো চিৎকার দিয়ে ওঠে, কি করলি রে তুই, এটা সর্বনাশ করে দিলি, তুই সর্বনাশ করে দিলি, আমার সব আশা আকাঙ্ক্ষায় তুই পানি ঢেলে দিলি। এই কথা বলে চিৎকার করতে থাকেন আর রাগে ক্ষোভে ওই হাতে থাকা ওই চাবুকটা দিয়েই দাদার শরীরে একটা আঘাত করেন। আর এরপরেই দাদা বেহুশ হয়ে পড়ে যান, ওনার আর কোনো স্মৃতিশক্তি নাই। এরপরে যখন ওনার জ্ঞান ফিরে তখন উনি নিজেকে ওনার বাসায় আবিষ্কার করেন, কিন্তু জ্ঞান ফেরার পরে উনি কোনো কথা বলতে পারছিলেন না, ওনার শরীরে হাত পাও নাড়াতে পারছিলেন না, ওনার শরীরটা খুবই দুর্বল হয়েছিল। এরপরে ধীরে ধীরে ওনাকে চিকিৎসা করতে থাকে, বাড়িতে সেবা শুশ্রূষা করতে থাকে। একটা পর্যায়ে ধীরে ধীরে ওনার শরীর অনেকটাই সেরে ওঠে। এরপরে বাড়ির মানুষদের কাছ থেকে জানতে পারেন উনি প্রায় 3 মাস পরে জ্ঞান ফিরে পেয়েছিলেন, আর এই 3 মাস একদম অচেতনের মতো বিছানায় পড়েছিলেন। এরপর নাকি এক অচেনা ভিখারি এসে ওনাকে ঝাড়ফুঁক করেন, আর এরপরে ওনার জ্ঞান ফিরে আসে। আর এরপরে নাকি ওই ভিখারিটা যাওয়ার আগে কিছু পানি পরে দিয়ে গেছিলেন আর কিছু চিকিৎসার নিয়ম কানুন শিখিয়ে দিয়ে গেছিলেন। সেইভাবে ওনাকে চিকিৎসা করানো হলে এরপরে উনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। দাদা সুস্থ হওয়ার পরেও কিন্তু ওই ঘটনা এখনো পর্যন্ত কারো সাথে শেয়ার করে নাই, বাড়ির মানুষজন ওনার কাছে আর জিজ্ঞাসা করে নাই। তো এরপর যখন দাদা পুরোপুরি সুস্থ হয়ে যান, সেরে ওঠেন, তখন দাদা সেই বন্ধুর খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই বন্ধুটা নাকি তার বাড়িরই একটা গাব গাছের ডালের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। কি কারণে আত্মহত্যা করছেন এইটা কেউ বলতে পারে না, কেননা তার বাড়িতে কিন্তু কোনো ধরনের কোনো ঝগড়া বিবাদ কিছুই হয় নাই, তারপরও ওই বন্ধুটা আত্মহত্যা করেন। আর ওই যে ওই দিন রাতে এক বৃদ্ধ ছিল আগুনের কুণ্ডুলির কাছে বসে তন্ত্রমন্ত্রের মাধ্যমে একটা যজ্ঞ করছিল, সেই বৃদ্ধটা মূলত ছিল সেই বন্ধুর দাদা শ্বশুর। আর এই বন্ধুর দাদা শ্বশুরের নাকি বীভৎস মৃত্যু হয়েছে, তার দেহটা নাকি ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে তাদের এই বাড়ির পুকুরের পাশে। সবাই অনুমান করছেন হয়তোবা ওই কবিরাজ তো অনেক জিন ভূতের সাথে লড়াই করছে, অনেক ধরনের কবিরাজি করছে, কোনো জিন হয়তোবা শত্রামি করে তাকে সুযোগ মতো পাইছে আর ওইখানেই হত্যা করছে, এটাই সবাই অনুমান করছে। তো এরপরে চলে যায় অনেক সময়, প্রায় বছরখানি চলে যায়, আবারও ধান লাগানোর মৌসুম চলে আসে। দাদা আবারও সেই সেলো মেশিনের ঘরে রাতের বেলা ঘুমান, তবে এখন আর কোনো কিছু দেখে না, এখন আর কোনো অস্বাভাবিক ঘটনাও ঘটে না। তো এক রাতে দাদার ঘুম ভেঙে যায়, বাহির থেকে ওনার নাম ধরে গিয়ে যেন ওনাকে ডাকছে, খুব ভারী একটা কণ্ঠে ওনার নাম ধরে ডাকছে, কিন্তু কোনো অস্বাভাবিকভাবে না, খুব সুন্দরভাবে ডাকছে। দাদা তখন ওই টংঘরের দরজাটা পরে দেখতে পান দূরে একটা সাদা পাঞ্জাবি পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তখন দাদা ভয় পেয়ে ওঠেন, কেননা এখানে তো আগে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটছে। তখন দাদা ভয় পেতে শুরু করেন, তখন ওইখান থেকে বলে ওঠে যে ভয় নেই রে তোর, আমি তোর কোনো ক্ষতি করবো না, তবে তোর সাথে কিছু কথা বলতে আসছি, এই কথাগুলো তোর জানা দরকার। দাদা এইদিকে তো উনি ভয়ে শেষ, উনি আকুতি মিনতি করে হাত জোর করে ওনার জীবন ভিক্ষা চাইছেন যে আমাকে মাফ করেন, আমি যদি কোনো ভুল করি। তখন ওই লোকটা ধমক দিয়ে কাছে আসে। যখন কাছে আসে তখন দেখতে পান যে বহুদিন আগে এক লোককে বটগাছের নিচে দেখছিল, ওনার কাছ থেকে খাবার চাইছিল, এই লোক সেই লোক। দাদার তখন বুঝতে বাকি রইল না ওই রাতেও ওনার সাথে এই লোকই দেখা করতে আসছিল আর এই কোনো মানুষ না। তখন ওই লোকটা বলতে থাকে, তোর ভয় নাই, আমি তোর কোনো ক্ষতি করবো না, আমার কথা শোন। এই কথা বলে দাদাকে চুপ করায়। দাদাও এতক্ষণ একটু সাহস ফিরে পান, ওনার ভয়টা একটু কাটে। এরপরে দাদাকে নিয়ে টং ঘরের ভিতরে গিয়ে বসে কিছু কথা বলতে শুরু করে। তুই ভালো লোক, তোরে আমি কোনো ক্ষতি করবো না রে,
তবে যারা দুষ্ট আছিল, যারা নাকি তোর এবং আমাদের ক্ষতি করতে চাইছে, তাদের পরিণতি হয়েছে খুবই ভয়ানক। তোর সাথে আমার আজ থেকে বহুদিন আগে দেখা। ওই দিন মূলত আমি তোকে পরীক্ষা করতে আসছিলাম যে তুই লোকটা কেমন। আমি তোর কাছ থেকে খাবার চাওয়ার পরে তুই যখন আবার বাড়ির দিকে চলে গেলি, জমির দিকে না গিয়ে, তখনই বুঝতে পারলাম না তুই ভালো লোক, তোর দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। এখন তোর মনে প্রশ্ন জাগতে পারে যে তোকেই কেন পরীক্ষা করতে হলো আমাদের। কেননা তোর এই পানির হাউজে আমার নাতিনেরা প্রতিদিন খেলা করতে আসে, আর আমার এই নাতিনেরা এইখানে থাকে না, তারা থাকে মরুভূমিতে। তারা আমার কাছে বেড়াতে আসছে, আর এইখানে এরকম পানি দেখে, তারা তো পানি দেখতে পায় না সচরাচর, এইখানে এত সুন্দর পানি দেখে তারা নিজেদেরকে আটকে রাখতে পারে না, এইখানে প্রতিদিন রাতে এসে তারা খেলা করে। আর তোর মাধ্যমে যদি তাদের কোনো ক্ষতি হয়ে যায়, এই কারণে তোকে আমরা পরীক্ষা করছিলাম। দেখছি তোর মাধ্যমে কোনো ক্ষতি হবে না, আর তুই যখন জানতে পারছস তখন তুই কোনো ক্ষতি করস নাই, আর কারোর সাথে বিষয়টা শেয়ারও করস নাই। এই কারণে এই বিষয়টা পরবর্তী সময় আমরা আর ওরকম গুরুত্ব দিই নাই। ভাবছি তুই ভালো মানুষ, তোর দ্বারা কোনো ক্ষতি হবে না। কিন্তু তুই ভুল করে যখন তোর বন্ধুর কাছে সব কিছু খুলে বলছস, তোর বন্ধুর ভিতরে একটা লোভ বাসা বাঁধে। তার এই দাদা শ্বশুর একজন কবিরাজ ছিলেন, উনি ব্ল্যাক ম্যাজিক করতেন, আর ওনার কাছে অনেক শক্তিশালী জিন ছিল। মূলত ওই দাদা শ্বশুরের মাধ্যমে তোর এই বন্ধুটা আমার এই নাতিনদেরকে বন্দি করে তার কাছে রাখতে চাইছে, আর সেও একজন কবিরাজ হইতে চাইছে। আর সে এই জিনগুলোকে বন্দি করে তার মনের ইচ্ছা মতো যে কোনো কিছু করাতে সক্ষম হবে। এখনও তারা ছোট, তারা যখন বড় হবে তারা তখন আরও শক্তিশালী হবে, আর তাদেরকে দিয়ে এই কবিরাজ তার মনের মতো যেই কোনো কাজ করাতে পারবে। ওই রাতে মূলত তাদেরকে বন্দি করে ফেলে, আর আমাদেরকে একটা মায়াজালের মধ্যে ফেলে দেয়। আমরা এই জায়গাটাকে কোনোভাবেই দেখতে পাচ্ছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না, এই জায়গাটা কোথায় যেন উধাও হয়ে গেছিল। আর ওই রাতে আমার নাতনিদেরকে বন্দি করে তাদের মাথার চুল তারা সংগ্রহ করতে চাইছিল, কিন্তু আমার নাতনিরা কোনোভাবেই তাদের মাথার চুল দিতে রাজি হচ্ছিল না। এই কারণে তাদেরকে অত্যাচার করতে থাকে, আর তুই তখন এই বিষয়টা দেখতে পাস। আর তোর সাহসিকতায় ওই রাতে আমার নাতিনেরা প্রাণে বেঁচে যায়। আর এই কারণে তোর উপরে ক্ষুব্ধ হয়ে তোর বন্ধু ওই হাতে থাকা একটা তন্ত্র মন্ত্র দ্বারা সিদ্ধ করা ওই চুলের চাবুকটা দিয়ে তোকে একটা আঘাত করে, আর সেই আঘাতের কারণে তুই ওইখানেই বেহুশ হয়ে যাস। যেহেতু ওইটা একটা অনেক পাওয়ারফুল ছিল, এই কারণে তোর আর এটা সহ্য হয় নাই, তুই এখানে বেহুশ হয়ে যাস। আর এরপরেই তার দাদা শ্বশুর একটা এমনভাবে তোকে বান মেরে দেয় যে অল্প কিছুদিনের ভিতরেই তোর মৃত্যু নিশ্চিত হবে। আর এর পরের দিন সকালবেলা যখন কৃষকেরা তাদের জমিতে পানি দিতে আসে, তখন তারা ওইখানে বেহুশ অবস্থায় তোকে পায়। এরপরে সকলে তোকে দরাদরি করে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর অনেক ওঝা কবিরাজ দেখানো হয়, কিন্তু তোর কোনো উন্নতি হয় না, তুই অচেতন অবস্থায় পড়েছিলি। এরপরে সেই যে ওই বন্ধুর দাদা শ্বশুর যিনি কবিরাজ, বড় কবিরাজ, তাকেও তোদের বাড়িতে নিয়ে আসে। সে তখন তোদের বাড়িতে আসার পরে তোর উপর করা সেই মরণ বানটা কেটে দেয় এবং এমন এক জাদু করে যায় যাতে তুই আর কখনো সুস্থ না হস, এভাবেই প্যারালাইসের মতো সারা জীবন কাটিয়ে দেস। কারণ তুই সুস্থ হলে সবাইকে তাদের এই কুকর্মের কথা বলে দিবি, এই কারণে তোর উপর থেকে সম্পূর্ণ জাদু তারা উঠিয়ে নেয় না। কিন্তু সে একজন বড় কবিরাজ, আশেপাশের মানুষজনকে তো অপমান করতে হবে, এই কারণে কিছুটা জাদু তারা কেটে দেয়। এরপরে আমার নাতিনেরা এসে আমাদের কাছে সমস্ত কিছু খুলে বলে, কিন্তু ওই কবিরাজটা এতটাই পাওয়ারফুল ছিল, শক্তিশালী ছিল, তার কাছে খুবই দুষ্ট এবং শক্তিশালী কয়েকটা পিশাচ ছিল। সেই পিশাচগুলোর মাধ্যমে তার আশেপাশে সবসময় একটা শক্তি বলয় সৃষ্টি করে রাখে, যাতে অন্য কোনো পিশাচ বা অন্য কোনো জিন তাকে কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু আমরাও সুযোগে থাকলাম। তুই যেহেতু তোর জীবনের মায়া ত্যাগ করে অন্য একটা জাতির জন্য এরকম বড় একটা বিপদের মুখে তুই ঝাঁপিয়ে পড়লি, তাহলে আমরা কেন তার প্রতিদান দিব না? আর সেই প্রতিদান দেওয়ার জন্যই আমরা শপথ নেই, আমরা যে করে হোক এই তান্ত্রিক এবং তোর ওই বন্ধুটার শাস্তি আমরা দিবই। আর এই কারণেই আমরা সবাই সন্ধান খুঁজতে থাকি। এরই মাঝে আমরা যদি তোকে সুস্থ করে দিতাম, তাহলে সেই কবিরাজটা সচেতন হয়ে যেত, তাহলে তোকে আরও কঠিন মরণ বান মেরে দিত, আর তোকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। তো এই কারণে তোকে আমরা চিকিৎসা করে নিয়ে আগে ওই তান্ত্রিককে শেষ করতে চাইছি। এরপর আমাদের কাছে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসে। একদিন সেই কবিরাজ
পুকুরে যায় গোসল করতে, কিন্তু তার শরীর বন্ধনীকরণের যে তাবিজটা সে সবসময় ব্যবহার করে সেই তাবিজটা ভুলে তার বাড়িতেই রেখে আসে। আর ওই দিন সুযোগ পেয়ে আমরা কয়েকজন তাকে ওই জায়গায় টেনে হিচড়ে ওইখানেই হত্যা করি, তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিই। আর এরপরে তোর বন্ধুকে এই গাব গাছে নিয়ে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করি। আর এরপরে মূলত এসে তোকে চিকিৎসা করি। তোর বাড়িতে যে ভিখারি এসেছিল ওইটা আর কেউ না, আমি গিয়েছিলাম অন্য বেশে, সেই ভিখারির বেশে। আর গিয়ে তোকে ঝাড়ফুঁক করে তোর শরীর থেকে সমস্ত বান আমরা কেটে দিই। তোরা চিন্তা করতে হবে না, ওই কবিরাজ মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত করা কালো জাদু ধ্বংস হয়ে গেছে এবং পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা তোর আর হবে না। এই কথা বলে ওই জিনটা ওইখান থেকে বিদায় নেয়। পরবর্তী সময়ে দাদা ওইখানে আরও অনেক দীর্ঘ সময় কাজ করেন, কিন্তু আর কখনোই ওই জিনের আর সাক্ষাৎ পায় নাই। এর পরবর্তী সময় আর কখনোই কোনো জিনের বাচ্চা ওইখানে আর আসে নাই। তো এইভাবেই একটা ঘটনার সমাপ্তি ঘটে। এরপরে কিন্তু দাদা আরও দীর্ঘ অনেক বছর বেঁচে ছিলেন। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেন। আর এই ঘটনাটা কিন্তু মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো সর্বশেষ দাদা 2013 সালে মৃত্যুবরণ করেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তার জীবনের সকল ছোট বড় ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। তো প্রিয় লিসেনার, এই ছিল ঘটনা। আশা করব আজকের এই ঘটনাটি আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দিতে সক্ষম হয়েছে। যদি ঘটনাটি আপনাদের মনে ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর কে কোথা থেকে শুনছেন এটাও জানাতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেখানেও আপনারা জয়েন হয়ে যে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আর প্রিয় লিসেনার, আপনাদের সাথেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে তা আমাকে শেয়ার করতে পারবেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায় অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা পাঠিয়ে দিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতো আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ অবশ্যই হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।